প্রায় ২০০ মিলিয়ন বছর আগে পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। তখনকার মহাদেশগুলো একসাথে যুক্ত হয়ে তৈরি করেছিল এক বিশাল সুপারকন্টিনেন্ট গন্ডোয়ানা। এর অন্তর্ভুক্ত ছিল আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকা। টেকটনিক প্লেটের ধীর কিন্তু অবিরত গতিশীলতা একসময় এই মহাদেশকে ভাঙতে শুরু করে। প্রায় ১৬৫ মিলিয়ন বছর আগে আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা আলাদা হয়ে যায়। এর পরবর্তী ধাপে প্রায় ৮৮ মিলিয়ন বছর আগে ভারতীয় উপমহাদেশ পূর্ব দিকে সরে যেতে শুরু করে। ভূতাত্ত্বিক দিক থেকে এই বিচ্ছিন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অন্য মহাদেশগুলোর সাথে সংযুক্ত না থাকায় এখানে প্রাণী ও উদ্ভিদের বিবর্তন হয়েছে সম্পূর্ণ ভিন্ন পথে। আফ্রিকা বা এশিয়ার অনেক প্রাণী এখানে পৌঁছাতে পারেনি, আবার যেসব প্রাণী শুরুতে এখানে ছিল তারা দীর্ঘকাল ধরে নিজস্ব ধারা অনুসরণ করেছে। মাদাগাস্কারের ভূতত্ত্ব বৈচিত্র্যময়। উচ্চভূমি, আগ্নেয়গিরি, বনভূমি, নদী ও উপকূলীয় অঞ্চল সবই রয়েছে। ভূতাত্ত্বিকভাবে দ্বীপটি একাধিক পর্বতমালা ও মালভূমি দ্বারা গঠিত। এর কেন্দ্রস্থলে রয়েছে হাইল্যান্ড অঞ্চল, যেখানে উচ্চতা প্রায় ১০০০ থেকে ১৫০০ মিটার পর্যন্ত। পশ্চিমে রয়েছে উর্বর সমভূমি, আর দক্ষিণে রয়েছে শুষ্ক ও আধা মরুভূমি। এই ভূগঠন শুধু মাটির ধরনকেই প্রভাবিত করেনি, বরং জীববৈচিত্র্যের উপরও গভীর প্রভাব ফেলেছে। উত্তরাঞ্চলে বৃষ্টিবন, পূর্বে উপকূলীয় রেইন ফরেস্ট আর দক্ষিণে মরুভূমি জাতীয় অঞ্চল গড়ে উঠেছে। ফলে দ্বীপটি ছোট ছোট পরিবেশগত জগতে বিভক্ত হয়েছে। ভূতাত্ত্বিক দিক থেকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল দ্বীপটির খনিজ সম্পদ। এখানে প্রচুর নিকেল, কোবাল্ট, গ্রাফাইট, মিকা এবং মূল্যবান রত্ন পাওয়া যায়। এসব সম্পদ বহু পরবর্তী যুগে মাদাগাস্কারকে বিদেশি শক্তির আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। মাদাগাস্কারকে অষ্টম মহাদেশ বলা হয়, কারণ এর প্রকৃতি এতটাই আলাদা যে একে আফ্রিকার অংশ বলা অনেক সময় যথাযথ মনে হয় না। বিজ্ঞানীরা একে পৃথিবীর অন্যতম বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে ঘোষণা করেছেন। মাদাগাস্কারের সবচেয়ে বিখ্যাত প্রাণী হল লেমুর। লেমুর হল এক প্রজাতির প্রাইমেট, যাদের প্রায় ১০০টিরও বেশি প্রজাতি শুধুমাত্র এই দ্বীপেই পাওয়া যায়। পৃথিবীর আর কোথাও তাদের অস্তিত্ব নেই। লেমুররা বিভিন্ন আকার ও বৈচিত্র্যে বিভক্ত। পৃথিবীর প্রায় অর্ধেক প্রজাতির গিরগিটি এই দ্বীপে পাওয়া যায়। এছাড়া অসংখ্য ব্যাঙ, কুমির এবং বিশেষ ধরনের সাপ এখানে বিদ্যমান। পাখি জগতও সমৃদ্ধ। ২৫০টিরও বেশি প্রজাতির পাখি এখানে পাওয়া যায়। মাদাগাস্কারের উদ্ভিদ জগৎও অত্যন্ত বৈচিত্র্যময়। সবচেয়ে বিখ্যাত হল বাওবাব গাছ। বিশাল কাণ্ডে পানি জমিয়ে রাখার ক্ষমতার কারণে এটি শুষ্ক অঞ্চলে টিকে থাকে। দ্বীপটির প্রাকৃতিক বৈচিত্র্যের কারণেই একে বলা হয় বিবর্তনের ল্যাবরেটরি। এখানে পাওয়া জীবজগৎ পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য। তবে এই জীববৈচিত্র্য আজ মারাত্মক হুমকির মুখে। স্থানীয় জনগণ, প্রাণীরাও বিপন্ন হয়ে পড়েছে। বহু প্রজাতির লেমুর বিলুপ্তির পথে। আন্তর্জাতিক সংস্থা ও পরিবেশবিদরা মাদাগাস্কারকে রক্ষার জন্য কাজ করছে। তবে সংক্ষেপে বলা যায়, মাদাগাস্কারি জীববৈচিত্র্য পৃথিবীর জন্য এক অমূল্য সম্পদ। এর প্রাণী ও উদ্ভিদগুলো কেবল প্রকৃতির অনন্য দান নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রেও অপরিসীম গুরুত্ব বহন করে। আরবরা মাদাগাস্কারে প্রথম বসতি স্থাপন করে। তারা এখানে কৃষিকাজ শুরু করেন। বিশেষ করে ইন্দোনেশিয়ান ও আরবরা মাদাগাস্কারে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের অনেক পরে আফ্রিকানদের প্রবেশ শুরু হয়। অষ্টম শতক থেকে আরব ব্যবসায়ীরা মাদাগাস্কারে আসতে শুরু করে। তারা পূর্ব আফ্রিকা, আরব উপদ্বীপ ও ভারতের সাথে ব্যবসা করত। হাতির দাঁত, সোনা, দাস এবং মশলা ছিল প্রধান বাণিজ্য সামগ্রী। আরবদের মাধ্যমে মাদাগাস্কারে ইসলাম ছড়িয়ে পড়ে, বিশেষত উপকূলীয় অঞ্চলে। অনেক গ্রামে আজও আরব বংশ। মধ্যযুগে দ্বীপটি ছিল একাধিক ক্ষুদ্র রাজ্যে বিভক্ত। প্রতিটি অঞ্চলে স্থানীয় প্রধান বা রাজা শাসন করত। পূর্বে ছিল বেটসি মিসারাকা রাজ্য, পশ্চিমে সাকালাভা রাজ্য, আর কেঞ্জে মেরিনা রাজ্য গড়ে ওঠে, যা পরবর্তীতে সবচেয়ে শক্তিশালী হয়। ত্রয়োদশ শতক থেকে মাদাগাস্কার ভারত মহাসাগরের আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কে যুক্ত হয়। আরব, ভারতীয়, পারস্য ও আফ্রিকান ব্যবসায়ীরা নিয়মিত ত্রয়োদশ শতক থেকে মাদাগাস্কার ভারত মহাসাগরের আন্তর্জাতিক বাণিজ্য নেটওয়ার্কে যুক্ত হয়। আরব, ভারতীয়, পারস্য ও আফ্রিকান ব্যবসায়ীরা নিয়মিত এখানে আসত। ১৫ শতক থেকে ১৭ শতক পর্যন্ত মাদাগাস্কারের উপকূল হয়ে ওঠে সমুদ্র ডাকাতদের কেন্দ্র। বহু ইউরোপীয় জলদস্যু ভারত মহাসাগরে লুণ্ঠন করে এসে এখানে আশ্রয় নিত। দ্বীপের দুর্গম এলাকা
ও নির্জন উপকূল তাদের জন্য নিরাপদ ছিল। মধ্যযুগে মাদাগাস্কারের সমাজ কৃষিভিত্তিক ছিল। ধান, কলা, আখ, নারকেল ও পশুপালন ছিল প্রধান জীবিকা। উপকূলীয় অঞ্চলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হলেও অভ্যন্তরভাগ ছিল অপেক্ষাকৃত বিচ্ছিন্ন। অষ্টাদশ শতকের শেষ দিকে মাদাগাস্কারের কেন্দ্রস্থলে থাকা মেরিনা জনগোষ্ঠী ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এর নেতৃত্ব দেন আন্দ্রিয়া নাম্পোইনি মেরিনা, যিনি বিভিন্ন উপজাতিকে একত্রিত করেন। তার লক্ষ্য ছিল দ্বীপকে একক রাষ্ট্রে পরিণত করা। তিনি ধান চাষ, বাণিজ্য এবং সেনাবাহিনীকে শক্তিশালী করেন। আন্দ্রিয়ানা ব্রিয়ানা এক, যিনি 18 বছর শাসন করেন। তিনি দ্বীপের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রাজা। তিনি ইউরোপীয়দের সাথে সম্পর্ক গড়ে তোলেন, বিশেষত ব্রিটিশদের সাথে। তিনি ব্রিটিশদের সাহায্যে তার সেনাবাহিনী আধুনিক করেন। দাস ব্যবসা বন্ধে তিনি ব্রিটিশদের সাথে চুক্তি করেন। রাজধানী আন্তানানারিভো থেকে তিনি মাদাগাস্কারের বিভিন্ন অঞ্চলে শাসন বিস্তার করেন। দীর্ঘ শাসনের পর রাদামার মৃত্যু হয়। এভাবে সিংহাসনে আরোহণ করেন রানী রানাবানালা। রানাবালনা প্রথম ছিলেন একজন কঠোর এবং রক্ষণশীল শাসক। তার শাসনকালে মেরিনা সাম্রাজ্য শক্তিশালী ছিল। তিনি ইউরোপীয়দের প্রভাব কমাতে চেয়েছিলেন, খ্রিস্টধর্ম নিষিদ্ধ করেছিলেন এবং মিশনারিদের দেশ থেকে বের করে দিয়েছিলেন। 19 শতকের শেষ দিকে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। রানা ভালো দ্বিতীয় ও তৃতীয় ইউরোপীয় শক্তির চাপ মোকাবেলা করতে পারেননি। অবশেষে ফরাসিরা মাদাগাস্কার দখলের সুযোগ পায়। 1895 সালে ফরাসিরা সামরিক অভিযান চালিয়ে রাজধানী আন্টানারিভো দখল করে। 1896 সালে মাদাগাস্কার আনুষ্ঠানিকভাবে ফরাসি উপনিবেশ ঘোষণা করা হয়। শেষ রানী রানা ভালো তৃতীয়কে নির্বাসনে পাঠানো হয় এবং মেরিনা সাম্রাজ্যের অবসান ঘটে। ফরাসি শাসন মাদাগাস্কারের নানা পরিবর্তন আনে। প্রশাসনিক কাঠামো ফরাসি ধাঁচে গড়ে ওঠে। কৃষিখাতে ভ্যানিলা, কফি এবং অন্যান্য নগদ ফসল উৎপাদন শুরু হয়। রেলপথ, সড়ক এবং বন্দর নির্মিত হয়। ফরাসি ভাষা শিক্ষা এবং প্রশাসনের প্রধান ভাষা হয়ে ওঠে। তবে এই উন্নয়নের সাথে সাথে অত্যাচার ও শোষণও ছিল। স্থানীয় কৃষক ও শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হতো। ফরাসিরা মাদাগাস্কারের প্রাকৃতিক সম্পদ নিজেদের স্বার্থ ব্যবহার করত। উপনিবেশ শাসনের বিরুদ্ধে স্থানীয়রা বারবার বিদ্রোহ করেছে। সবচেয়ে বড় বিদ্রোহ হয় 1947 সালে, যেখানে প্রায় 1 লক্ষ মালাগাসি মানুষ নিহত হয়। যদিও বিদ্রোহ দমন করা হয়, অবশেষে 26 জুন 1960 সালে মাদাগাস্কার স্বাধীনতা অর্জন করে। প্রথম প্রেসিডেন্ট হন ফিলিবার্ত শিরানানা। তিনি ফরাসি প্রভাব বজায় রেখে দেশ চালাতেন, ফলে তাকে ফরাসিদের বন্ধু বলা হতো। 1972 সালে শিক্ষার্থী আন্দোলন ও বিক্ষোভের ফলে প্রেসিডেন্ট শিরানানা পদত্যাগ করতে বাধ্য হন। এরপরে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। পর্যটকরা এখানে আসে বাউবাব গাছ, লিমুর ও রঙিন প্রাকৃতিক দৃশ্য দেখতে। তবে একই সাথে দেশটি বৈশ্বিক পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্র, যেখানে দেখা যাচ্ছে মানুষ কীভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার ও সংরক্ষণ করতে পারে। মাদাগাস্কারের ইতিহাস শুরু হয়েছিল কোটি বছর আগে গন্ডোয়ানা ভেঙে যাওয়ার মাধ্যমে। ভূতাত্ত্বিক বিচ্ছিন্নতা এঁকে দিয়েছে অনন্য প্রকৃতি ও জীববৈচিত্র্য। হাজার বছর আগে মানুষের আগমন এর সংস্কৃতিকে করেছে আফ্রিকান ও এশীয় প্রভাবের সংমিশ্রণ।